গত ক্লাসে আমরা three-dimensional box, a particle inside a three-dimensional rigid box. Rigid box মানে বক্সের গায়ে সারফেসে পোটেনশিয়ালটা ইনফিনিট হয়ে গেছে, যাতে করে বক্সের বাইরে পার্টিকেলটা মোটেই যেতে পারবে না, অল্প দূর পর্যন্ত একেবারে ওটাও যেতে পারবে না, একেবারে যাবে না। বক্সের ইন্টেরিয়র ওয়াল গুলো হচ্ছে রিজিড, এগুলো তো ওয়াল ঠিক না, এটা তো পোটেনশিয়াল ওয়াল। ওকে, ওরকম একটা বক্স একটা পার্টিকেল কনফাইন্ড আছে, ভেতরে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট মানটা আমি জিরো নিয়েছি। যেই মুহূর্তে তুমি ওয়ালের সাইডে গিয়ে পৌঁছালে অথবা ইলেকট্রনটা পৌঁছালো, তখন হঠাৎ করে পোটেনশিয়ালটা ইনফিনিটি হয়ে যাবে এবং ইট উইল আউটসাইড দ্য বক্স। ওকে, potential infinity হবে until spatial infinity, x equal to infinity, y equal to infinity, z equal to infinity গেলেও ওটা ইনফিনিটি থাকবে। গত ক্লাসে আমরা যেটা করেছিলাম একটা ম্যাথমেটিক্যাল করেছিলাম, একটা জিনিস ইলাস্ট্রেট করেছিলাম। এই ক্ষেত্রে কিন্তু যে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা সলভ করার ক্ষেত্রে আমার মেথড অফ সেপারেশন অফ কাজে লাগবে, খাটানো যাবে, সেটা খাটিয়ে আমি সলিউশন বের করেছিলাম। মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস, এটা একটা খুব ইম্পর্টেন্ট ফর সলভিং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আমরা ভবিষ্যতের পরেই আরো দুটো জায়গায় এই এক্সাম্পলটা দেখব, হাউ টু অ্যাপ্লাই দ্য মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস ইন সলভিং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আমাদের শ্রোডিঙ্গার ইকুয়েশন কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন যেটা আছে, তুমি এইচ সাই ইকুয়াল টু ই সাই, এইচটাকে যদি তুমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে প্রকাশ করো, ইট বিকামস a partial differential operator. So the equation is a partial differential equation with some boundary conditions. So method of separation of variables apply করা যায় কখন? যখন হ্যামিল্টনিয়ানকে করা যাবে ফ্যাক্টর না, হ্যামিল্টনিয়ানকে ভিন্ন ভিন্ন টার্মে লেখা যাবে, এক একটা টার্ম এক একটা ভ্যারিয়েবলের উপর নির্ভরশীল। ধরো তিন যদি থাকে এক্স ওয়াই জেড, হ্যামিল্টনিয়ানকে লেখা যাবে তিনটা টার্মের সাম। প্রতিটা টার্ম, প্রথম টার্ম হবে এক্স এর ফাংশন, দ্বিতীয় টার্ম হচ্ছে ওয়াই এর ফাংশন, তৃতীয় টার্ম যদি জেড এর ফাংশন থাকে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস অ্যাপ্লাই করা যাবে। অথবা এই ক্ষেত্রে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এত সোজা মানে হচ্ছে ভেতরে তো পোটেনশিয়াল শূন্য, ওই শূন্য বসিয়ে দেওয়াতে ভি ইকুয়াল টু শূন্য বসাতে ইট বিকামস ভেরি ইজি। আমার আর এত মেথড অফ পার্শিয়াল ওয়েভ একেবারে ফর্মালি ডিডিউস করার কোনো দরকার নেই, ক্যান জাস্ট গেস আমার সলিউশন কি হবে। আমি তো ওয়ান ডাইমেনশনাল বক্স সলভ করেছি, আমার তো এক্সপেরিয়েন্স হয়েছে, তাহলে থ্রি ডাইমেনশনাল বক্স করা যাবে। এই যে এখানে আমি করছি ইকুয়েশন 22। So the wave function becomes a product of three functions. First is a function of x, পরে একটা ফাংশন অফ y, তারপর একটা ফাংশন অফ z। এখানে z হবে, এই কারেকশনটা করে নিও। So it's a functions of x. First is a function of x, next multiplied by a function of y, multiplied by a function of z. So the wave function becomes a product of functions of the individual coordinates. Okay. এই ক্ষেত্রে wave function এবং energy depends upon three numbers, nx, ny, and z, কে বলে কোয়ান্টাম। nx, ny, and z যদি জানি, তাহলে এনার্জি কি হবে সেটা ক্যালকুলেট করতে পারবো এই ফর্মুলা দিয়ে, এবং সেই nx and z ওয়েভ ফাংশন কি হবে সেটা 22 নম্বর ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে ফেলবে। ইজ এ প্যারামিটার whose values are 1, 2, 3, etc. ny একই, nz একই, তাহলে each of the three parameters is a positive integer. Okay, এখন আমি এটা একটা আমার সলিউশন হয়ে গেছে, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ইলাস্ট্রেট করতে চাই।
তো পড়ো তাহলে ইকুয়েশন 23 এই ইকুয়েশনটা খেয়াল রাখো এনার্জি কিন্তু কোয়ান্টাইজড হয়েছে different possible energy states of the particle inside the box have discrete values এই ভ্যালুগুলো আছে এগুলো ডিসক্রিট ভ্যালুস এনার্জি গুলো কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারবে না বক্সের ভেতরে যদি একটা ইলেকট্রন থাকে ইলেকট্রনটার এনার্জি ইচ্ছা মতো আমি ভ্যারি করাতে পারবো না ওই বক্সে থাকতে গেলে ইলেকট্রনটার এই সমস্ত এনার্জি থেকে একটা হতে হবে এখানেও ইনফিনিট সংখ্যক আছে আচ্ছা ইকুয়েশন 23 shows how the quantized energy levels of a particle in a box depend upon the dimensions of the box A, B and C একে যদি বলি লেন্থ ডাইমেনশন বি টাকে বলতে পারো উইডথ সি টাকে বলতে পারো হাইট সো ডাইমেনশন অফ দ্য বক্সের উপর নির্ভর করবে এনার্জি মানগুলো আর অবশ্যই কোয়ান্টাম নাম্বার nx ny and z সেটার উপর নির্ভর করবে মোস্ট ইম্পর্টেন্টলি it shows that some energy levels may coincide when the box has particular dimensions কিছু কিছু এনার্জি লেভেল কোইনসাইড করে যেতে পারে তখনই ডিটেন্সে হবে we illustrate this in figure 3 we show আমরা ইলাস্ট্রেট করব ইলাস্ট্রেট করতে গেলে একটা অ্যাসাম্পশন আমরা করে নেব যে বক্স একটা কিউবিক্যাল বক্স তার মানে তিন দিকের ডাইমেনশন সমান a equal to b equal to c all dimensions equal to a it's a cubical box of length a তাহলে এখানে a স্কয়ার বাইরে চলে যাবে আর ভেতরে থাকবে nx স্কয়ার প্লাস ny স্কয়ার প্লাস nz স্কয়ার আচ্ছা for a particle in a box cubical box ab equal to c energy levels like 112 211 121 coincide আমি যদি এই এনার্জি তিনটা এনার্জি লেভেল চিন্তা করি 112 আমার তো তিনটা প্যারামিটার আছে nx ny and তিনটাই তোমার পজিটিভ ইন্টিজার ইন্টিজার গুলো কি হবে ডিপেন্ড করে তুমি যে কোন ইন্টিজার পর্যায়ক্রমে তোমাকে নিতে হবে আচ্ছা ইন্টিজার গুলোর মান সমান হতে পারে সমান নাও হতে পারে দুটো সমান হতে পারে তিনটা সমান হতে পারে তিনটা আলাদা হতে পারে কোনো রেস্ট্রিকশন নেই শুধু nx পজিটিভ ইন্টিজার ny পজিটিভ ইন্টিজার nz পজিটিভ ইন্টিজার জিরো না নেগেটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার নিলে ধরো nx 1 নিলাম -1 কেন নেব না -1 নিলে ওয়েভটা -sin দিয়ে গুণ হবে একটা ওয়েভ ফাংশন দ্যাট ইজ এ ফেজ ফ্যাক্টর ইভেন ওয়েভ ফাংশন নরমালাইজেশন কেও এফেক্ট করবে না তুমি যদি চিন্তা করো nx ny and z তো nx এর মান 1 ny এর মান 1 nz এর মান 1 অথবা nx এর মান 2 nx এর মান 2 অন্য দুটো 1 ny এর মান 2 অন্য দুটো 1 তার মানে nx nz এর মধ্যে যে কোনো একটা মান 1 অন্য দুটো 2 তাহলে এরকম যদি হয় 1 1 2 2 1 1 1 2 1 সব এনার্জি কিন্তু সমান তাহলে এখানে কিন্তু তিনটা স্টেট আছে একটা স্টেটের জন্য nx equal to 1 ny equal to 1 nz equal to 2 ওই স্টেটের একরকম ওয়েভ ফাংশন দ্বিতীয় স্টেট হচ্ছে nx equal to 2 নিতে হবে ny equal to 1 নিতে হবে nz equal to 1 নিতে হবে ভিন্ন ওয়েভ ফাংশন কিন্তু একই এনার্জি তৃতীয় একই এনার্জি নিয়ে তৃতীয় আরেকটা স্টেট আছে সেই তৃতীয় স্টেটের জন্য nx equal to 1 ny equal to 2 nz equal to 1 এবং ওয়েভ ফাংশন এখানে ওই নাম্বারগুলো বসালে যা হবে ওয়েভ ফাংশন তফাৎ আছে কিন্তু এনার্জিগুলো সমান তাহলে এখানে থ্রিফোল্ড ডিজেন্সি হলো তাহলে আমি এখানে এনার্জি লেভেল ডায়াগ্রামটা আমি আঁকি আঁকতে গেলে আমি আমার ইয়েতে একটু যাব আমার মোবাইল ক্যামেরার ইয়েতে আমি একটু ex এর ফর্মুলাটা লিখে নিই E depends upon three parameters nx ny and z equal to pi squared h cut squared 2ma squared তারপরে হবে nx squared plus ny squared আমি কিউবিক্যাল বক্স ধরলাম
কিউবিক্যাল বক্স হতে আমার ক্যালকুলেশন অনেক অনেক সোজা হয়ে যায়। আচ্ছা, পাই স্কোয়ার এইচ স্কোয়ার স্কোয়ার ওভার 2m a স্কোয়ার nx স্কোয়ার ny স্কোয়ার nz স্কোয়ার। বলো সর্বনিম্ন এনার্জি কি হবে? সর্বনিম্ন এনার্জির জন্য nx ny nz কি হতে পারে? তিনটা প্যারামিটার আছে, nx ny nz, তিনটা কোয়ান্টাম নাম্বার আছে। এই তিনটা কোয়ান্টাম নাম্বারের মান কি হলে সর্বনিম্ন এনার্জি পাবো? nx এর মান 1, ny এর মান 1, nz এর মান 1। এটাই হচ্ছে গ্রাউন্ড স্টেট। এটার চাইতে কম এনার্জি করা যাবে না, কারণ nx তো 1 2 3 4 5 ইত্যাদি, ny 1 2 3 4 5 ইত্যাদি, nz ও 1 2 3 4 5, সবগুলোই পজিটিভ ইন্টিজার। তার সব ছোট পজিটিভ ইন্টিজার নিলেই সবচেয়ে কম এনার্জি পাবো। তিনটাই নেব, সমান নেব, এবং সেটা হবে সবচেয়ে ছোট পজিটিভ ইন্টিজার। তাহলে গ্রাউন্ড স্টেটের এনার্জি কত হবে? গ্রাউন্ড স্টেটের এনার্জি হবে E1 1 1, nx এর মান 1, ny এর মান 1, nz এর মান 1। সেটুকু কত হবে? ধরো, তাহলে এখানে দেখো, এটা 1 যোগ 1 যোগ 1 3 হবে। 3 পাই স্কোয়ার এইচ স্কোয়ার ওভার m স্কোয়ার, 3 পাই স্কোয়ার এইচ স্কোয়ার ওভার 2m। এটা কিন্তু গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটটা ডিজেনারেট না নন ডিজেনারেট? এটার জন্য একটাই ওয়েভ ফাংশন corresponding to this energy. There's only one wave function. There's only one state, psi, corresponding to nx equal to 1, ny equal to 1, nz equal to 1. This is a function of x, y, z. ওই ফর্মুলায় nx equal to 1 বসাবে, ny equal to 1 বসাবে, nz equal to 1 বসাবে। একটাই ওয়েভ ফাংশন আছে। তাহলে এটা নন ডিজেনারেট। গ্রাউন্ড স্টেট ইজ নন ডিজেনারেট। এই এনার্জিটা, সর্বনিম্ন এনার্জিটা 3 pi squared h square over 2m square is non-degenerate. Non-degenerate. তারপরে ফার্স্ট এক্সাইটেড স্টেট কি? এর উপরের এইটা সর্বনিম্ন এনার্জির উপরেরটা, ইমিডিয়েট উপরের এনার্জিটা কত? এটা হবে ফার্স্ট এক্সাইটেড স্টেট। nx equal to 1, ny equal to 1, nz equal to 1 নিয়ে সর্বনিম্ন এনার্জি করা যায়। সর্বনিম্ন এনার্জি থেকে এনার্জি বাড়াতে গেলে এই nx ny nz এর মান বাড়াতে হবে। তাহলে nx ny মান কি হলে, nx ny nz এর মান কি হলে আমি গ্রাউন্ড স্টেটের ইমিডিয়েট উপরের এনার্জিটা পাবো? তাহলে nx ny nz আমি নিতে পারি 1 1 2, অথবা 1 2 1, অথবা 2 1 1, এভাবে নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে এনার্জি তিনটা সমান। তাহলে E1 1 2 সমান E1 2 1 সমান E2 1 1। এই তিনটা এনার্জি কিন্তু সমান। এখানে তিনটা স্টেট, কিন্তু তিনটা স্টেটের করসপন্ডিং তিনটা এনার্জি সমান। এই সমান মান কত? এইখানে দেখো সমান মানটা কত। সমান মানটা আমি এখান থেকে দেখবো, যে কোনো দুইটা 1, অন্য একটা 2। তাহলে 1 যোগ 1, আর এটা যদি 2 ধরি, 4 4 5 6, 6 টাইমস এটা। তাহলে এটা আগেরটা ছিল 3, দ্বিগুণ হলো। এটা এই এনার্জিটা হবে 6 টাইমস পাই স্কোয়ার্ড h স্কোয়ার্ড 2m a স্কোয়ার। ওকে, স্কোয়ার h স্কোয়ার ওভার 2m a স্কোয়ার। এখানে কিন্তু তিনটা স্টেট আছে। ওই তিনটা স্টেটের ওয়েভ ফাংশন কি? সাই 1 1 2 এই একটা, দ্বিতীয়টা হচ্ছে সাই 1 2 1। এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ওয়েভ ফাংশন, ভিন্ন ভিন্ন স্টেট। আর তৃতীয় স্টেট হচ্ছে সাই 2 1 1। কিন্তু এনার্জি হচ্ছে এটা। এটা হচ্ছে 3-fold ডিজেনারেট, 3-fold ডিজেনারেট। তারপরে আচ্ছা, এই এনার্জির চাইতে এটা 6 গুণ, 6 টাইমস এইটা। আর গ্রাউন্ড স্টেট হচ্ছে 3 টাইমস এই জিনিসটা। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেট গ্রাউন্ড স্টেটের চাইতে দ্বিগুণ। আচ্ছা, সেকেন্ড এক্সাইটেড স্টেট যদি আমি করতে চাই, সেকেন্ড এক্সাইটেড স্টেট
এই এনার্জির ইমিডিয়েট উপরেরটা করতে গেলে আমি কোনটা হবে? ধরো এই যে তিনটা প্যারামিটার যেটা আছে nx ny nz, তিনটা প্যারামিটারের মধ্যে যে কোনো দুটো 2 ধরলাম আর তৃতীয়টা 1 ধরলাম, সেটা করব না যে কোনো দুটোকে 1 ধরে তৃতীয়টা 3 ধরবো? কোনটা তার মধ্যে কোনটা লোয়ার হয় সেটা দেখতে হবে। ধরো আমার এখানে ধরো যে কোনো দুটোকে যদি 2 ধরি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তৃতীয়টা মান ধরি 9, আর যদি এটাকে যে কোনো একটাকে 3 ধরতাম, অন্য দুটোকে 1 1 করে ধরতাম, তাহলে 9 1 1, তাহলে এটা হয়ে যাবে 9, এটা হবে 11, তাহলে এটা ঠিক ইমিডিয়েটটা 9, এখানে তো 6, তাহলে 6 ইমিডিয়েট উপরে হচ্ছে 9, 9 করতে গেলে কি হবে? ওখানে কটা স্টেট থাকবে? ওকে, তাহলে সেকেন্ড এক্সাইজ স্টেট করতে গেলে nx ny nz যে কোনো 2 আর একটা হচ্ছে 1, ধরো nx 1 করলে ny nz 2 2 করে, তারপর 2 1 2 2 2 1, এই তিনটা স্টেট কিন্তু আইডেন্টিক্যাল এনার্জি। তার মানে E122 সমান E212 ইকুয়াল টু E221, সেই এনার্জিটুকু কত? 9 পাই স্কোয়ার্ড, 9 পাই স্কোয়ার্ড h স্কোয়ার্ড ওভার 2m a স্কোয়ার, এটা 9। 9 ইমিডিয়েট উপরটা হচ্ছে কিন্তু 11, 11তে কটা স্টেট? তাহলে 11 হচ্ছে থার্ড এক্সাইট স্টেট, তাহলে nx ny nz এর মান কি নেব? nx ny nz এর মান কি নেওয়া যাবে? 9 উপর 11, তার মানে যে কোনো একটা 3 নেব, অন্য দুটো 1 নেব, তাহলে 3 1 1 1 3 1 1 1 3, এভাবে নিলে তিনটা স্টেট হবে। তিনটা স্টেট to nx ny nz being equal to 3 1 1, তার মানে nx 3 ny 1 nz 1 অথবা 1 3 1 অথবা 1 1 3, এই তিনটা এনার্জি সমান। E311 E136 E131 E113, তিনটা হচ্ছে 11 পাই স্কোয়ার h স্কোয়ার ওভার 2m a স্কোয়ার। 11 হচ্ছে ইমিডিয়েট উপরে কোনটা, সেটা হচ্ছে ফোর্থ এক্সাইজ স্টেট। এখানে আমি শেষ করে দেবো ফোর্থ এক্সাইজ স্টেট। ফোর্থ এক্সাইজ স্টেট, তাহলে 11 ইমিডিয়েট উপরেরটা হবে এই তিনটাই যদি 2 2 করে নেই, nx ny nz, ফোর্থ এক্সাইজ স্টেট নেব nx ny nz, তিনটায় আমি 2 2 2 করে নেব, একটা স্টেট আছে। তাহলে E22 কত হবে? x স্কোয়ার 4 ny স্কোয়ার আরো 4 nz স্কোয়ার আছে, সব মিলে 12 12 h স্কোয়ার 2m স্কোয়ার। এটা কিন্তু নন ডিজেনারেট। তো গ্রাউন্ড স্টেট ছিল নন ডিজেনারেট, ফার্স্ট এক্সাইজ স্টেট, সেকেন্ড এক্সাইজ, থার্ড এক্সাইজ, তিনটাই থ্রিফোল্ড ডিজেনারেট। এটা 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 অ্যাক্সিডেন্টাল থ্রিফোল্ড। ডিজেনারেসি পরে অনেক বাড়বে, যত উচ্চতর শক্তি স্তরে যাবে ডিজেনারেসির সংখ্যা বেড়ে যাবে। এখানে ইট সো হ্যাপেন থার্ড এক্সাইজ স্টেট এন্ড ফোর্থ এক্সাইজ স্টেট, তিনটার জন্য ডিজেনারেসি 3 3 করে, এটা অ্যাক্সিডেন্টাল। ডিজেনারেসি পরে অনেক বাড়বে। তাহলে এই এনার্জি লেভেল গুলো তুমি আঁকো, সেটা আমার আঁকা আছে, আমার নোটে আঁকা আছে। এনার্জি লেভেলস ডায়াগ্রাম গুলো আঁকছি, এই যে
এটা হচ্ছে এদিকে এনার্জি অ্যাক্সিস, এই লাইন দিয়ে বোঝাচ্ছি গ্রাউন্ড স্টেট 3 টাইমস এইটা, এটা হচ্ছে h কাট স্কয়ার পাই স্কয়ার ওভার 2ml স্কয়ার। এটা হচ্ছে ফার্স্ট এক্সাইজ স্টেট, এটা 3-fold ডিজেনারেট 112 211 121, এটা হচ্ছে 6 গুণ 6 টাইমস ওই বেসিক এনার্জি। এটা হচ্ছে সেকেন্ড এক্সাইজ স্টেট, যে কোনো এক nx122 nx2 ny2 nz1 212 গুণ। এটা হচ্ছে কততম এক্সাইজ স্টেট? নিচের থেকে চতুর্থ, তার মানে এটা তৃতীয় এক্সাইজ স্টেট, এটাও 3-fold ডিজেনারেট। আর এটা হচ্ছে ফোর্থ এক্সাইজ স্টেট, এটা নন ডিজেনারেট 16 গুণ। ওকে, এই হচ্ছে। তাহলে এখানে তাহলে আমরা কি ইলাস্ট্রেট করলাম? উই হ্যাভ ইলাস্ট্রেটেড ডিজেনারেসি অফ দি এনার্জি লেভেলস। সেম এনার্জি নিয়ে একাধিক স্টেট থাকতে পারে। একাধিক স্টেট কটা আছে সেটা হচ্ছে অর্ডার অফ ডিজেনারেসি ফর দ্যাট পার্টিকুলার এনার্জি। আমি বলি এনার্জিটাই ডিজেনারেট। এগুলোতে এনার্জি আইগেন ভ্যালু E11 E112 E211 এগুলো সব এনার্জি আইগেন ভ্যালু। ইট সো হ্যাপেন্স যে ফর এ কিউবিক্যাল বক্স কিছু এনার্জি আইগেন ভ্যালুজ আর ইকুয়াল, those energy eigenvalues are degenerate. And what is the order of degeneracy? ওই eigenvalues corresponding কটা state আছে, that many, the number of states is called the order of degeneracy of that particular eigenvalue. তাহলে degeneracy একটা common occurrence in quantum mechanics. Degeneracy নিয়ে আমাদের degeneracy arises because of symmetry. There's an intimate connection between symmetry of physics. একটা ট্রান্সফরমেশন করে যদি আমার হ্যামিল্টনিয়ানটা অপরিবর্তিত থাকে তাহলে সেই ট্রান্সফরমেশনকে বলা হয় সিমেট্রি অপারেশন অফ দ্য সিস্টেম। একটা ট্রান্সফরমেশন অফ দ্য সিস্টেমটাকে ঘুরিয়ে দিলাম, ধরো রোটেট করলাম, সিস্টেমটাকে ট্রান্সলেট করলাম, আরো ইন্টারনাল ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন করতে পারি, প্যারিটি ট্রান্সফরমেশন করলাম, যত কোঅর্ডিনেট আছে সবগুলো নেগেটিভ করে দিলাম। এই ধরনের বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করে যদি আমি দেখি সিস্টেমটার হ্যামিল্টনিয়ান, সিস্টেমটা পরিবর্তিত থাকছে। ওকে, অপরিবর্তিত থাকা মানে কি? মানে হচ্ছে হ্যামিল্টনিয়ান অপরিবর্তিত থাকছে, তাহলে ওই সিস্টেমের এনার্জি লেভেলে কিছু ডিজেনারেসি আসবে। সো দ্যাটস, এটা আমরা এখন আলোচনা করি নাই, পরবর্তীতে যদি সময় পাই এটা একটু আলোচনা করবো। এটা আমি কোনো বছরই আলোচনা করিনি। It's a consequence of symmetry that eigenvalues of the Hamiltonian may be degenerate. Symmetry leads to degeneracy. Symmetry under some operation of the physical system leads to degeneracy of the energy levels of the system. So that's an intimate connection between symmetry and degeneracy. সেটা পরে যদি সময় হয় আমরা আলোচনা করব। ওকে, আমি তোমাদের জানান দিয়ে রাখলাম, তোমাদের যদি আগ্রহ থাকে শঙ্করের বইটা পড়তে পারো, অথবা গুগল সার্চ দিয়ে সিমেট্রি অ্যান্ড ডিজেনারেসি বলে গুগল সার্চ দাও না, দেখো না কি হয়। অথবা ওপেন সোর্সওয়্যার কি কোর্সওয়্যার আছে সেটা দেখতে পারো ইত্যাদি। আমি সময় পেলে পরবর্তীতে আলোচনা করব কনসিকুয়েন্স অফ সিমেট্রি, একটা চ্যাপ্টার ধরবো। অতীতে কোনোদিন এই চ্যাপ্টারটা পড়াইনি, তোমাদের যদি সময় পাই তাহলে হয়তো এটা খুব দরকারি একটা চ্যাপ্টার। যাই হোক, আমি এখনো সেই ওয়ান ডাইমেনশনাল প্রবলেমেই আছি। আমি এখন পরবর্তী টপিকে আসছি, ফাইনাইট স্কোয়ার ওয়েভ। ওয়ান ডাইমেনশনাল স্কোয়ার ওয়েভ, আবার ওয়ান ডাইমেনশনে ফিরে গেলাম, কিন্তু এটা হচ্ছে ফাইনাইট স্কোয়ার ওয়েভ। আমি যখন ইনফিনিট ডাইমেনশনাল স্কোয়ার ওয়েভ নিচ্ছিলাম তখন সেগুলোকে বলছিলাম বক্স, রাইট? প্রথম নিচ্ছিলাম ওয়ান ডাইমেনশনাল বক্স, তার মানে এটা ইনফিনিট স্কোয়ার ওয়েভ, ওয়ান ডাইমেনশন। তাহলে তারপরে থ্রি ডাইমেনশনাল বক্স, এটাও ইনফিনিট স্কোয়ার ওয়েভ, থ্রি ডাইমেনশনাল। তারপরে ফাইনাইট, ইনফিনিট ডাইমেনশনাল না, এই পোটেনশিয়াল ডিসকন্টিনিউটি ইনফিনিটি না, ইনফিনিট হলে
এটা ভি নট ইনফিনিটি যেত, সেটা নয়, এটা হচ্ছে ফাইনাইট স্কোয়ার ভ্যালু। আচ্ছা, ফাইনাইট স্কোয়ার ভ্যালুটা কি? Let us consider the potential Vx 0 minus a less than x less than a, minus a থেকে প্লাস a পর্যন্ত Vx 0, এবং মাইনাস a থেকে শুরু করে আপ টু ইনফিনিটি মাইনাস ইনফিনিটি v এর মান কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট মানটা পজিটিভ v নট, v নট এটা পজিটিভ সংখ্যা, এটা ইনফিনিটি নয়। v নট যদি ইনফিনিটি হতো তাহলে এটা ইনফিনিট ডিসকন্টিনিউটি থাকতো। এখন একটা ডিসকন্টিনিউটি আছে, at x equal to minus a there is a disconnect in the potential, but that is the finite discontinuity. এই পোটেনশিয়ালে যদি রাইট লিমিট করি minus a, ডান দিক থেকে যদি পোটেনশিয়ালটা দেখি, then if I take the limit of the potential function from the right at the point minus a, x tends to minus a from the right, or x tends to minus a from the left. From the left যদি হয় তাহলে এটার মান হচ্ছে নট, from the right করলে এটার মান 0, তাহলে এটা ডিসকন্টিনিউটি আছে, রাইট, ভেতরে 0 ঠিক, এবং সারফেসে এবং এটা v নট, কিন্তু এই ডিসকন্টিনিউটিটা ফাইনাইট, এক লাভ দিয়েছে, লাভটা হচ্ছে v নট। একইভাবে x equal to a তে আরেকটা ডিসকন্টিনিউটি আছে v নট, এটাকে বলে ফাইনাইট স্কোয়ার ভ্যালু, কারণ এই v নট ফাইনাইট। v ইনফিনিটি হলে এটা হতো ইনফিনিট স্কোয়ার ভ্যালু, যেটাকে আমরা বক্স বলেও থাকি। বক্স মানে হচ্ছে ইনফিনিট পোটেনশিয়াল ভ্যালু, এটা হচ্ছে একটা ফাইনাইট স্কোয়ার ভ্যালু। আচ্ছা, এখন আমি আমার অরিজিন অফ দ্য কোঅর্ডিনেটস একেবারে মাঝখানে ফেলেছি, অরিজিনটা আমি এখানে ফেলতে পারতাম, অরিজিন যদি এখানে ফেলতাম তাহলে এই পয়েন্টটা হতো 0 আর এই পয়েন্টটা হতো টুয়াইস এ। অরিজিনটা একেবারে মাঝখানে, এই বক্স না, এই পোটেনশিয়াল ওয়েলের ঠিক মাঝখানে প্লেস করেছি অরিজিনটা। তাহলে যে দুটো ডিসকন্টিনিউটি আছে, একটা x equal to minus a তে আরেকটা x equal to a তে সমদূরত্বে আছে। তার মানে এখন অরিজিনকে, এই অরিজিনের সাপেক্ষে এই পোটেনশিয়ালটা সিমেট্রিক করার জন্যই আমি এই পোটেনশিয়ালটাকে সিমেট্রিক করার জন্যই আমি কিন্তু আমার কোঅর্ডিনেট সিস্টেম অরিজিনটাকে ফেলেছি একেবারে পোটেনশিয়ালের মধ্যবিন্দুতে, ফলে এইটা হয়েছে ফাংশন। এটা কি সিমেট্রিক না? এই ফাংশনটা সিমেট্রিক ফাংশন কি না? এই ডায়াগ্রাম দেখো, ভি অফ এক্স আর ভি অফ মাইনাস এক্স সমান কি না? সমান। অরিজিন থেকে পজিটিভ সাইডে কোনো একটা দূরত্বে ভি এর মান যা, ওই দূরত্ব যদি এর বেশি হয়, ভি এর মান যা, সমদূরত্ব বাঁ পাশে ভি এর মান একই, তাহলে এটা সিমেট্রিক ফাংশন। এই ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে। ওকে, অরিজিন থেকে এখানে আসলাম, ধরো এটার এক্সপোনেন্ট ধরো এর চাইতে একটু কম, সমদূরত্ব বাঁ দিকে যাব। এখন এক্স কোঅর্ডিনেট, আগে যে পয়েন্টে এক্স কোঅর্ডিনেট যা ছিল ভি এর মান দুটো সমান, এটা সিমেট্রিক ফাংশন। তার অরিজিনটা মধ্যবিন্দু দিয়েছি বলে with respect to this origin, with respect to this coordinate system, the potential is symmetric. Potential symmetric হলে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা কি একটু পরে দেখবে। Okay, we can look for two types of solutions of the time independent Schrodinger equation. বারবার বলি, টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger equation আর eigenvalue equation for Hamiltonian একই। Okay, H psi equal to E psi, এটাকে অনেকে বলে টাইম ইন্ডিপেন্ডেন্ট Schrodinger equation। আসলে এটা Schrodinger equation নয়, এটা আসলে eigenvalue equation for H। এই ইকুয়েশন সলভ করে আমি H মানে হ্যামিল্টনিয়ান অপারেটরের eigenvalue কি, আইগেন ফাংশনস, করসপন্ডিং আইগেন ফাংশনস অথবা আইগেন ভেক্টরস গুলো কি, সেটা ক্যালকুলেট করব। আর Schrodinger equation আমাকে দেয় টাইম ইভলিউশন, IH কাট পার্শিয়াল ডি সাই বাই ডিটি ইকুয়াল টু H সাই, ওটা হচ্ছে Schrodinger equation। ওকে, কিন্তু
H psi equal to E psi eigenvalue equation কে লোকে এটাকেও শ্রোডিঙ্গার ইকুয়েশন বলে, আসলে এটা শ্রোডিঙ্গার ইকুয়েশন নয়, এটাকে বলে অনেকে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, এটা অনেকে বলে বলে আমরাও বলছি, এটা খুব কমন। So we can look for two types of solutions of the time independent Schrodinger equation. একটা হচ্ছে unbound or scattering state। দেখো এটা একটু পরে দেখো তারপরে বোঝা যাবে scattering state কি, bound state না। For a unbound state অথবা scattering state, for these states, scattering states এর জন্য অথবা unbound state এর জন্য particle energy is bigger than V naught। V naught হচ্ছে পোটেনশিয়ালের ম্যাক্সিমাম মান V naught, পার্টিকেল এনার্জি কিন্তু V naught এর চাইতেও বেশি। ওকে, for these states E is greater than V naught, that is total energy of the particle, এটা E হচ্ছে total energy of the particle, is greater than the potential energy for all x in the range minus infinity plus infinity। E যদি V এর ম্যাক্সিমাম মানের চাইতে বেশি হয় তাহলে V এর মিনিমাম মান অথবা V এর ক্ষুদ্র মানের জন্য তো এটা বেশি হবে। তার মানে এনার্জি যদি আঁকো, এনার্জিটা হবে এই দিকে। আমি যদি এখানে আঁকি অ্যানোটেট করে একটা এনার্জি, টোটাল এনার্জি যদি আমি দেখাই, ধরো টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট, এটা টোটাল এনার্জি, এটা লাল, এটা টোটাল এনার্জি, is greater than V naught, তাহলে is greater than V for all x, greater than V naught হলে greater than 0 বটেই। এটা হচ্ছে এনার্জি হচ্ছে E, তো পার্টিকেলটা এটা বাউন্ড স্টেট গঠন করবে, এটা কিন্তু স্টেট অথবা আনবাউন্ড স্টেট। এই পার্টিকেলটা পোটেনশিয়ালটাই অরিজিন আসে, এই পার্টিকেল যেটা এনার্জি E, পার্টিকেলটা এনার্জি রেখেছি, এই পার্টিকেলটা অনেক দূরে x equal to infinity যেতে পারে, x equal to minus infinity যেতে পারে, কোনো বাধা নেই, ক্লাসিক্যালি বাধা নেই, মেকানিক্যাল বাধা নেই, কারণ এর বেশি এনার্জি, বেশি হলে কাইনেটিক এনার্জি পার্টিকেলটা মুভ করবে, পার্টিকেলটার গতিশক্তি আছে, রাইট? আমি দেখছি এই গ্রাফটাকে আমি কন্টিনিউ করতে পারবো আপ টু ইনফিনিটি, এইদিকে ওইদিকে, তাহলে দিস পার্টিকেল বে ফ্রম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এই জিরোর কাছাকাছি আবদ্ধ থাকতে হবে পার্টিকেল, এমন কথা নেই। Particle has enough energy to move away from the potential. It can go up to infinity. পার্টিকেলটাকে বলা হয় পার্টিকেলটা বলা হয় পার্টিকেল যেটার এনার্জি E এবং E greater than V naught, সেটা বলা হবে scattering state. Particle is in a continuous state which is called unbound state, অথবা unbound state connection বলে scattering, কেন বলে এটা পরে দেখা যায়, unbound state. In an unbound state, the particle can be anywhere. In particular, particle can be found at x minus x to the plus infinity. There is no restriction on the movement of particle, could be anywhere in the entire range of the entire domain of x, from minus infinity to plus infinity. Okay. Let me continue. আচ্ছা, দুই রকম স্টেটস আছে এই ধরনের পোটেনশিয়াল ওয়েলের জন্য। আমি দুই ধরনের স্টেট, পার্টিকেলটা দুই ধরনের স্টেট চিন্তা করতে পারি। এক নম্বর স্টেট হচ্ছে আনবাউন্ড অথবা স্ক্যাটারিং স্টেট। এই স্ক্যাটারিং স্টেট কিংবা আনবাউন্ড এনার্জি স্টেটের জন্য ই এর মান যেটা এনার্জি হবে V naught এর চাইতে, তাই বলছি ফর দিস স্টেটস E is bigger than V naught, that is the total energy of the particle is greater the potential energy for all x in the range minus infinity plus infinity. Particles with energies E greater than V naught can exist even at x equal to plus or minus infinity. Potential বল থেকে বহু দূরে অবস্থান থাকতে পারে, কোনো অসুবিধা নেই। Eigenvalue spectrum of H for unbound states is continuous. E যদি V naught এর চাইতে বেশি হয় তাহলে পার্টিকেল এনার্জি আমি ইচ্ছা মতো ভ্যারি করাতে পারবো, কোনো বাধ্য বা E এর মান কি হতে হবে, শুধু V naught এর চাইতে বেশি, এটুকু
এটা যদি এনশিওর করতে পারি তাহলে ভি নট এর চাইতে বেশি রেখে ইটাকে আমি কন্টিনিউয়াসলি ভ্যারি করাতে পারি, ডিসক্রিটনেস হবে না। ডিসক্রিটনেস আসে ওয়েভ ফাংশনের উপরে কিছু এক্সট্রা কন্ডিশন দিতে হয় ওয়েভ ফাংশনটাকে কনফাইন করার জন্য, পোটেনশিয়াল ওয়েলের ভিতরে কনফাইন রাখার জন্য ওয়েভ ফাংশনের উপরে কিছু এক্সট্রা কন্ডিশন দিতে হবে, রাইট? এক্সট্রা কন্ডিশন দিলে ওয়েভ ফাংশনটার এনার্জি যে এনার্জিটা ডিসক্রিট হয়ে যায়। ডিসক্রিটনেস কামস বিকজ অফ কনফাইনমেন্ট, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু পার্টিকেলটার এনার্জি যদি ভি নট এর চাইতে বেশি হয়, পার্টিকেল তো কনফাইন্ড অবস্থায় নাই, particle has enough energy E to overcome the potential. Particle could go anywhere. Particle is not confined. Particle is not bound. It is an unbound state. এখানে এনার্জি ডিসক্রিট হবে না। Discreteness follows from confinement. Okay. ফলে শুধু একটা কন্ডিশন, এনার্জি যদি ভি নট এর চাইতে বেশি রাখি, পার্টিকেল বিকামস আনবাউন্ড, এবং আনবাউন্ড হলে পার্টিকেলটার এনার্জি কন্টিনিউয়াসলি ভ্যারি করাতে পারবো। কন্টিনিউয়াসলি ভ্যারি করার সময় অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে ভি নট এর চাইতে যেন ছোট না হয়ে যায়, ভি নট এর চাইতে বেশি রাখতে হবে। ওকে, এখানে কোনো ডিসক্রিটনেস নেই। When the energy goes above V naught, the particle's energy is not discrete. Particle's energy is continuous. Okay, এটা interesting. তাহলে eigenvalue spectrum of H for unbound state is continuous with E greater than V naught. তাহলে eigenvalue spectrum, spectrum মানে হচ্ছে totality of all the eigenvalues, যে সমস্ত eigenvalues. If E is bigger than V naught, then all energies in the continuous range from V naught to infinity, that is the eigenvalue spectrum for H. So scattering states with definite energy are not normalizable to unity because they do not have finite norm. যেহেতু পার্টিকেলটা ইনফিনিট দূরত্বেও থাকতে পারে, পার্টিকেলটা ওয়েভ ফাংশন আস্তে আস্তে শূন্য হয়ে যাবে না। পার্টিকেল একটা x = 0 আশেপাশে একটা ক্ষুদ্র জায়গার মধ্যে কনফাইন থাকতো, তাহলে x বাড়ালে আস্তে আস্তে ওয়েভ ফাংশনটা শূন্য হবে। পার্টিকেলটা বহু দূরে যেতে পারবে না, x = 0 আশেপাশে ওই পোটেনশিয়াল ওয়েলের ভিতরে অবস্থান নেবে। যদি ওয়েভ ফাংশনটার মান যদি শূন্য হয়ে যায় ফ্রম মাইনাস সেন্টার থেকে দূরে গেলে, তাহলে ওই ওয়েভ ফাংশনের তো স্কয়ার ইন্টিগ্রেবল, সাই স্টার সাই ডিএক্স ইন্টিগ্রেট করলে ওটা ফাইনাইট হবে, ফাইনাইট হলে নর্মালাইজ করা যাবে। কিন্তু যদি পার্টিকেলটা বহু দূরে যেতে পারে, x = -ইনফিনিটি যেতে, x = +ইনফিনিটি যেতে পারে, সব জায়গায় ওয়েভ ফাংশন আছে। এমন না যে ওয়েভ ফাংশন আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে দূরে গেলে, সেন্টার থেকে দূরে গেলে আস্তে আস্তে ওয়েভ ফাংশন শূন্য হয়ে, তা নয়। বহু দূরে x = ইনফিনিটি ওয়েভ ফাংশন শূন্য না, ওখানে ওয়েভ ফাংশন ফাইনাইট। ফলে এই ধরনের ওয়েভ ফাংশন ইন্টিগ্রেট করা যায় না, দে আর নট নর্মালাইজেবল। ইন্টিগ্রেট করলে ইনফিনিট সংখ্যক ইনফিনিট মান দেয়, অথবা কোনো নির্দিষ্ট মান দেয় না। ওকে, নর্মালাইজেবল ওয়েভ ফাংশন না। স্ক্যাটারিং স্টেটস উইথ ডেফিনিট এনার্জি, স্ক্যাটারিং স্টেটস উইথ ডেফিনিট এনার্জি, নির্দিষ্ট এনার্জি যদি একটা স্ক্যাটারিং স্টেট চিন্তা করি, সেই স্ক্যাটারিং স্টেট কিন্তু নর্মালাইজেবল না। দ্যাটস ওই স্টেটের জন্য x -ইনফিনিটি টু +ইনফিনিটি যে কোনো জায়গায় হতে পারে, পার্টিকেলটা লোকালাইজেবল না। পার্টিকেলটা কোন জায়গায় আছে সেটা তুমি বলতে পারবে না, কারণ সব জায়গায় ওয়েভ ফাংশন থাকবে। কোন একটা বিশেষ মুহূর্তে পার্টিকেলটা কোন জায়গায় আছে সেটা তুমি বলতে পারবে না। সো ইফ ইউ থিঙ্ক অফ এ স্ক্যাটারিং স্টেট or unbound state with a definite value for energy, সেই স্টেটের জন্য ওয়েভ ফাংশন নর্মালাইজেবল না, কারণ x = -ইনফিনিটি থেকে শুরু করে আপ টু x = ইনফিনিটি সব জায়গায় ওয়েভ ফাংশন ফাইনাইট। ফলে ওয়েভ ফাংশন নর্মালাইজেবল না। সব জায়গায় যদি ওয়েভ ফাংশন থাকে, তাহলে পার্টিকেলটার অবস্থান কোথায় ইউ হ্যাভ নো আইডিয়া এট অল। একটা পার্টিকেল আছে, কিন্তু পার্টিকেলটা কোথায় আছে তুমি মোটেই জানো না, তাহলে এটা কেমন ধরনের পার্টিকেল? তাহলে এই ধরনের ওয়েভ ফাংশন, যদি এই ধরনের স্টেট, স্ক্যাটারিং স্টেট উইথ ডেফিনিট এনার্জি, এগুলো ম্যাথমেটিক্যালি আমি চিন্তা করতে পারি, কিন্তু ফিজিক্যালি
একটা পার্টিকেল যদি থাকে, পার্টিকেলের ওয়েভ ফাংশন কিন্তু এটা হবে না, স্ক্যাটারিং স্টেট উইথ ডেফিনিট এনার্জি হবে না। স্ক্যাটারিং স্টেট হতে পারে, কিন্তু এনার্জির একটা অ্যাডমিক্সচার থাকবে, কতগুলো এনার্জি একটা ডেফিনিট রেঞ্জের মধ্যে ভ্যারি করবে। ওকে, মানে it will be a superposition. It will be superposition of many states with definite energy. It actually physically realizable state হবে, পার্টিকেলটার ডেফিনিট এনার্জি না। পার্টিকেলটা যদি বাউন্ড অবস্থানে থাকে তাহলে ডেফিনিট এনার্জি আছে, কিন্তু আনবাউন্ড যদি থাকে, বাউন্ড না, তাহলে তার পার্টিকেলের ডেফিনিট এনার্জি নাই। পার্টিকেল এনার্জির মধ্যে একটা আনসার্টিনি থাকতেই হবে। একটা পার্টিকেল আনবাউন্ড কিন্তু এনার্জি ফিক্সড, এনার্জি ডেফিনিট, এই ধরনের পার্টিকেল হবে। আমি ওয়েভ ফাংশন চিন্তা করতে পারি, কিন্তু ফিজিক্যালি এই ধর একটা পার্টিকেলের ওয়েভ ফাংশন কখনো পার্টিকুলার ওয়েভ ফাংশন হবে না। আনবাউন্ড ওয়েভ ফাংশন এনার্জি ভি নট এর চাইতে বেশি এবং একটা ডেফিনিটি, সেটা হবে না। ফিজিক্যালি যেটা হবে সেটা একটা পার্টিকেল এনার্জি ই গ্রেটার দেন ভি নট থাকতে পারে, কিন্তু এনার্জিটা ডেফিনিট না, কারণ পার্টিকেলের ওয়েভ ফাংশনটা হবে অনেকগুলো এনার্জির সমষ্টি, অর্থাৎ সুপারপজিশন। এটা করে কি হবে? এটা করে পার্টিকেলটাকে লোকালাইজ করা যাবে একটা ক্ষুদ্র জায়গার মধ্যে। বলতে পারো পার্টিকেলটা মোটামুটি এই জায়গায় আছে, তার আনসার্টেনিটি থাকবে, এনার্জি আনসার্টেনিটি থাকবে। কিন্তু পার্টিকেলটা যদি আরো ভালোভাবে লোকালাইজ করতে চাও, তাহলে আরো বেশি এনার্জি নিয়ে সুপারপোজ করতে হবে, এনার্জির আনসার্টেনিটি তখন বেড়ে যাবে। যত ভালো লোকালাইজ করতে চাও, যে এই অল্প জায়গার মধ্যে পার্টিকেলটা আছে, এই ব্যবস্থা যদি করতে চাও, তাহলে পার্টিকেলটার ওয়েভ ফাংশনে তুমি অ্যানালাইজ করে দেখবে যে ওই পার্টিকেলের ওয়েভ ফাংশন যদি চিন্তা দেখো, তাহলে that wave function doesn't correspond to one single energy. That wave function corresponds to many energies. Superposition. Many energy superposition হলে আনসার্টেনিটি বেশি। এনার্জি আনসার্টেনিটি মানে মোমেন্টাম এর আনসার্টেনিটি বেশি। Free particle energy and momentum, they're related. Okay. Scattering states with definite energy are not normalizable to unity because they do not have finite norm. I mean, scattering states with definite energy, egulo mathematically useful, but these states are not physically realizable. Mathematically useful keno? Scattering states with definite energy, কোনো পার্টিকেলের এই স্টেট হবে না। স্ক্যাটারিং স্টেট কিন্তু এনার্জি ডেফিনিট, স্ক্যাটারিং হবে কিন্তু এনার্জি ডেফিনিট থাকবে না, কারণ পার্টিকেলটা কিছুটা হলেও লোকালাইজ করতে হবে। তাহলে এই ধরনের স্টেটের দরকারটা কি? এই ধরনের স্টেট যেগুলো স্ক্যাটারিং স্টেট ওই ডেফিনিট, they could act as basis state. অ্যাকচুয়াল স্টেট কিন্তু আমি বেসিস স্টেটের সাথে প্রকাশ করতে পারি অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন। যদিও বেসিস স্টেটস গুলো, বেসিস সেট যেটা আছে, বেসিস ভেক্টরের যে সেট, এই বেসিস ভেক্টর গুলো নিজেরা নর্মালাইজেবল না, কিন্তু বেসিস ভেক্টরের কম্বিনেশন করে যে স্টেটটা পাবো সেটা নর্মালাইজেবল হতে পারে। ফলে they can act as basis vectors even though they cannot be the state vector of a particle. Okay. আমরা যেটা ইন্টারেস্টেড সেটা হচ্ছে বাউন্ড স্টেট ইন্টারেস্টেড। Bound states will occur for 0 less than E less than V naught. Bound state হতে গেলে পার্টিকেলটা এনার্জি V naught এর চাইতে কম হতে হবে, কিন্তু 0 চাইতে বেশি হতে হবে। এই জায়গায় এই -a to +a, তখন পার্টিকেলটার অবস্থান এইখানে হবে -a to +a। ওকে, একটু বাঁ দিকে, এতে একটু ডান দিকে যেতে পেনিট্রেট করতে পারে, কিন্তু মোটামুটি পোটেনশিয়াল ওয়েলের ভেতরে হবে। কিন্তু পার্টিকেলটা এনার্জি কিন্তু 0 কম হতে পারবে না। নেগেটিভ হলে হবে কি? ধরো পার্টিকেল এনার্জি যদি নেগেটিভ হয়, এনার্জি যদি এখানে আঁকি, ধরো বাউন্ড স্টেট একটা এনার্জি আঁকলে এখানে আঁকবো, ধরো এই জায়গায় একটা এনার্জি লেভেল আঁকবো। বাউন্ড স্টেটের এনার্জি V naught এর চাইতে কম, কিন্তু 0 চাইতে বেশি। তো তুমি বলতে পারো এই ধরনের কোন স্টেট আছে কি যে স্টেটের এনার্জি নেগেটিভ?
এই পোটেনশিয়ালের জন্য। এনার্জি যদি নেগেটিভ নেই, নেগেটিভ এনার্জি নিয়ে কোনো স্টেট নেই। কেন? নেগেটিভ এনার্জি তো এনার্জি হতে পারে নেগেটিভ না। হলে, নেগেটিভ হতে পারবে না কেন? নেগেটিভ হলে পার্টিকেলটার এনার্জি, টোটাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এতে কম হবে ফর অল এক্স। সেটা তো হবে না। অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে যেখানে এনার্জিটা, পোটেনশিয়াল এনার্জি এতে বেশি। সেই জায়গাটা একটু ফাইনাইট অথবা ইনফিনিটি। না তো পার্টিকেলটা তো থাকতেই, যদি বলো যে সব জায়গায় মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সব জায়গাতেই পার্টিকেলটা টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি চাইতে কম, এরকম পার্টিকেল তো হতে পারে না। তাহলে সব জায়গাতে পার্টিকেলের কাইনেটিক এনার্জি নেগেটিভ, সেটা তো হবে না। সেটা তো ক্লাসিক্যালি পসিবল না, কোয়ান্টাম মেকানিক্যালও পসিবল না। ওকে, যদি এনার্জি ইজ লেস দেন পোটেনশিয়াল এনার্জি ফর অল এক্স, আর যদি এনার্জি ধরো ভি নটের চাইতে কম কিন্তু জিরোর চাইতে বেশি, সেই এনার্জি আমি একটু আঁকি, আবার আঁকি। এরকম যদি একটা এনার্জি থাকে, এটা যদি একটা বাউন্ড স্টেটের জন্য হয়, তাহলে পার্টিকেলটা মোটামুটি -8 থেকে প্লাসের মধ্যে থাকবে। অ্যাটলিস্ট এই জায়গায় তো পার্টিকেলটার একটা কাইনেটিক এনার্জি আছে, মুভ করতে হবে, এদিক থেকে ওদিক, বাই ডানে মুভ করতে হবে, কাইনেটিক এনার্জি লাগবে। কাইনেটিক এনার্জি হলে তো এটা তো একটা ইম্পসিবল, ইললজিক্যাল জিনিস। তাহলে এই এই এনার্জি লেভেল নিয়ে একটা স্টেট সম্ভব, কিন্তু সেই স্টেটটাকে বলা হবে বাউন্ড স্টেট। পার্টিকেলটার অবস্থান -a থেকে বাই থাকার অবস্থান শূন্যের কাছাকাছি। -a থেকে যত দূরে যাবে ওয়েভ ফাংশন দ্রুত শূন্যর দিকে চলে যাবে। একটু ক্লাসিক্যালি ইনঅ্যাক্সেসিবল রিজনে ওয়েভ ফাংশনটা থাকতে পারে। There's a finite probability that the particle would penetrate through the potential barrier and move a certain distance into the potential, but it will die off. পার্টিকেলটা অ্যাবজর্বড হয়ে যাবে, বেশি দূর যেতে পারে না। এদিকেও ওয়েভ ফাংশন, এর ডান দিকে ওয়েভ ফাংশন থাকতে পারে, কিন্তু দ্রুত ওয়েভ ফাংশন শূন্য হয়ে যাবে। মূলত পার্টিকেলের অবস্থান -a থেকে প্লাসের মধ্যে থাকবে। -a থেকে প্লাসের মধ্যে থাকার সম্ভাবনা হচ্ছে 90%, আর -a থেকে বাই এবং এ থেকে সামান্য ডানে ওই সমস্ত জায়গায় পার্টিকেলটা থাকার সম্ভাবনা হলো 10%। তা মূলত -a টু +a কে বলা হয় ক্লাসিক্যালি অ্যাক্সেসিবল রিজিয়ন, কিন্তু কোয়ান্টাম পার্টিকেল ক্লাসিক্যালি ইনঅ্যাক্সেসিবল রিজিয়নে কিছু দূর পেনিট্রেট করতে পারে। এখানে পেনিট্রেট কিছু দূর করতে পারবে কারণ পোটেনশিয়ালটা ফাইনাইট। পোটেনশিয়াল যদি ইনফিনিট হতো তাহলে একটুও পেনিট্রেট করতে পারতো না, এখানে ওয়েভ ফাংশন হঠাৎ করে শূন্য হয়ে যেত। এখন এখানে হঠাৎ করে শূন্য হবে না, ওকে, এখানে ওয়েভ ফাংশনটা গ্র্যাজুয়ালি শূন্য হবে, তা কিছু দূর ভেতরে পেনিট্রেট করতে পারবে। এখন কথা হচ্ছে কটা বাউন্ড স্টেট থাকবে? 0 থেকে v0 পর্যন্ত কটা বাউন্ড স্টেট থাকতে পারে? ওকে, ডিপেন্ড করে v0 কত, এই উইডথ কত, হাইট এবং উইডথের উপরে। হয়তো কোনো বাউন্ড স্টেট থাকবে না, হয়তো একটা থাকবে, কিংবা দুটো, কিংবা তিনটা, কিংবা চারটা, ওই সমস্ত আমরা দেখবো পরে। কটা বাউন্ড স্টেট থাকবে? একটা বাউন্ড স্টেটে এক রকম এনার্জি, সেই এনার্জি গুলো ডিসক্রিট, E1, E2, E3 এভাবে কন্টিনিউয়াসলি ভ্যারি করবে না। বাউন্ড স্টেটের এনার্জি ডিসক্রিটনেস অ্যারাইজেস বিকজ অফ কি? কনফাইনমেন্ট। বাউন্ড স্টেট মানে হচ্ছে কনফাইন্ড স্টেট। এই কনফাইনমেন্টের কারণে বাউন্ড স্টেটের এনার্জি ডিসক্রিট হবে। বাউন্ড স্টেটের এনার্জি কন্টিনিউয়াসলি ভ্যারি করানো যাবে না। শুধুমাত্র কিছু এনার্জির জন্য বাউন্ড স্টেট গঠন করা সম্ভব হবে। সেই বিশেষ এনার্জিটুকু হচ্ছে
সে যদি নোটেশন দেয় E1 E2 E3 ইত্যাদি, ওগুলা হচ্ছে বাউন্ড স্টেটের এনার্জি লেভেলস। ওকে, এবং কটা বাউন্ড স্টেট হবে, একটা কি দুটো কিংবা একটাও না, ডিপেন্ড করে পোটেনশিয়ালের হাইট কত, পোটেনশিয়ালের উইথ কত, সেটা আমরা পরে দেখব। তাহলে bound state should occur for 0 less than E less than V0. These states are localized in the sense that for such states, psi of x tends to 0 as x tends to plus infinity minus infinity. ওই একটু পেনিট্রেটিভ, ইনফিনিটি মানে হচ্ছে 100 মাইল, চিন্তা করো না, এই সামান্য একটু গেলেই ওই 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 যে মাইনাস এর সামান্য বাই গেলে এটা 0 হয়ে যাবে, প্লাস এর সামান্য ডানে গেলেই ওয়েভ ফাংশন শূন্য হয়ে যাবে। তার মানে ওয়েভ ফাংশনটা মূলত এই পোটেনশিয়ালের ভেতরে থাকবে। ওকে, 90% অফ দ্য টাইম ধরো থাকবে, কিছু অল্প সময় হয়তো এইটা পোটেনশিয়াল ওয়েলের বাইরে থাকতে পারে, কিন্তু বেশি বাইরে যেতে পারবে না। তার মানে এগুলো হচ্ছে লোকালাইজ স্টেট অথবা বাউন্ড স্টেট। ওকে, therefore bound state wave function are normalizable. এই ধরনের ফাংশন যদি হয় এগুলো নরমালাইজেবল, কারণ সাইজ স্টার সাইজ যদি ইন্ডিকেট করো এটা ফাইনাইট হবে। ফাইনাইট হওয়া মানে হচ্ছে এই ফাংশনস গুলো নরমালাইজেবল টু ইউনিটি। Unlike the scattering state গুলো যেহেতু scattering state গুলো doesn't tend to 0 as x tends to infinity, সেই scattering states গুলোর সাই স্টার সাই করে ইন্টিগ্রেট যদি করো, ইন্টিগ্রেশনটা ইনফিনিটি হয়ে যেতে পারে, অথবা কোনো ডেফিনিট মান তুমি নাও পেতে পারো, সেগুলো তার নরমালাইজেবল না। তাহলে ওকে, নরমালাইজেবল টু ইউনিটি না। তুমি বলতে পারো যে দে আর নরমালাইজেবল টু ডেল্টা ফাংশন, সেটা নরমালাইজেবলটা একটা অন্য অর্থে ব্যবহৃত হয়েছে। নরমালাইজেবল মানে হচ্ছে নরমালাইজেবল টু ইউনিটি, এক করা যাবে কিনা, সাই স্টার সাই ইকুয়াল টু 1 করা যাবে কিনা। ওকে, ওকে, therefore bound state wave functions are normalizable to unity, psi star psi dx integration from minus infinity plus infinity equal to 5 হলো। নরমালাইজেবল টু ইনফিনিটি তো হলো না, তাহলে কি করবে, সাইকে √5 দিয়ে ভাগ দাও, তাহলে তো হয়ে যাবে। সাইকে √5 দিয়ে ভাগ দিয়ে যেটা পেলে সেটা বলো এটাই আমার সাই। এখন তোমার নতুন সাই দিয়ে যদি করো সাই স্টার সাই dx equal to 1, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ কি দিলে তোমার ওয়েভ ফাংশনটার মড স্কয়ারের ইন্টিগ্রালকে 1 করা যাবে। যদি প্রথমেই 1 না হয় তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ ভাগ দিয়ে 1 করা যাবে। যদি 5 হয় ডান দিকের 5টা ভেতরে নিয়ে আসো, বাঁ দিকে নিয়ে আসো, 5 দিয়ে ভাগ দাও, 5 দিয়ে ভাগ দিলে ডান দিকে 1 হলো, আর বাঁ দিকে 5 দিয়ে ভাগ আছে, এই 5 এর √5 করে ফ্যাক্টর করো, একটা √5 সাই স্টারের সঙ্গে আর একটা √5 সাই এর সঙ্গে দাও, তাহলে √5 দিয়ে ভাগ দেওয়ার পরে যেটা হলো সেটাই তোমার সাই, সেটাই তোমার আসল সাই। তার নর্ম ক্যান বি নরমালাইজড টু ইউনিটি। Finally, acceptable solutions of the time independent Schrodinger equation do not exist if E is less than 0. Acceptable solution exists করবে না if A is less than 0. If the energy is less than the minimum of the potential যে minimum মানের চাইতে যদি এনার্জি কম হয়, it would mean that the kinetic energy of the particle is negative. কোনো জায়গায় পার্টিকেলটা অবস্থান নিতে পারবে না, সব জায়গায় kinetic energy নেগেটিভ। Such a situation is physically meaningless. এই ধরনের ফিজিক্যালি হয় না। এখন বাউন্ডারি কন্ডিশন কি হবে, এই ফাইনাইট পোটেনশিয়াল স্কয়ার ওয়েল নিয়ে যখন আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করব, মানে আইগেন ভ্যালু ইকুয়েশন ফর এইচ যখন সলভ করব, আমার তো বাউন্ডারি কন্ডিশন লাগবে। বাউন্ডারি কন্ডিশন কি, the finite square well potential equation 1, এটা equation 1, এটাই হচ্ছে ফাইনাইট স্কয়ার, এই v0টা ইনফিনিটি না,
ভি নটটা পজিটিভ কিন্তু ইনফিনিটি নয়, এই জন্যই ফাইনাইট। ভি নট ইনফিনিট হলে এটা বলতাম যে ইনফিনিট স্কোয়ার ওয়েল, সেটাকে বলতাম বক্স। The finite square well potential, equation 1, has two discontinuities at x equal to a and at x equal to minus a. For finite square well, these two discontinuities are finite. Finite square well মানে হচ্ছে এই যে দুটো ডিসকন্টিনিউটি দেখা আছে, একটা হচ্ছে x equal to minus a তে আর একটা x equal to plus a তে, ওই ডিসকন্টিনিউটি গুলো ফাইনাইট। এই জন্য এটা ফাইনাইট স্কোয়ার ওয়েল করা হলো, রাইট? বিকজ ডিসকন্টিনিউটি কেন ফাইনাইট? potential changes abruptly. ওই দুটো x এর দুটো মানের জন্য x equal to a তে অথবা মাইনাস এই দুটো মানের জন্য পোটেনশিয়াল এনার্জি অ্যাব্রাপ্টলি চেঞ্জের পরিমাণ কত? চেঞ্জের পরিমাণ v নট, এটাই ফাইনাইট। v নট যেহেতু ফাইনাইট সেহেতু পোটেনশিয়ালটা ফাইনাইট। এটা হচ্ছে ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল। এটা হচ্ছে ফাইনাইটের বাংলা কি? সসীম, না? সসীম বিভব কূপ, পোটেনশিয়াল ওয়েল, বিভব কূপ, এটা সসীম বিভব। No matter whether the discontinuity of the potential is finite or infinite, প্রথমটা করেছি কিন্তু ইনফিনিট, যে বাক্স ছিল, psi of x is always continuous at the discontinuity of the potential. সাইটা সবসময় কন্টিনিউয়াস, সাইটা কন্টিনিউয়াস হতেই হবে। পোটেনশিয়াল যে সমস্ত বিন্দুতে পোটেনশিয়ালটা কন্টিনিউয়াস সেখানে তো সাই কন্টিনিউয়াস বটেই, কোনো প্রবলেম নাই। প্রশ্ন জাগে যেই সমস্ত বিন্দুতে ভিটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায় সেই সমস্ত বিন্দুতে সাই এর কি অবস্থা হয়? সাই কি কন্টিনিউয়াস থাকে না ডিসকন্টিনিউয়াস থাকে? ওকে, পোটেনশিয়ালের ডিসকন্টিনিউটি ফাইনাইট হতে পারে অথবা ইনফিনিট হতে পারে। আমি বলতে চাই যেই সমস্ত বিন্দু পোটেনশিয়ালটা ডিসকন্টিনিউয়াস এবং পোটেনশিয়ালের ডিসকন্টিনিউটি ফাইনাইট হোক কিংবা ইনফিনিট হোক, ওয়েভ ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস। ওই সমস্ত পয়েন্টে ওয়েভ ফাংশন মাস্ট বি কন্টিনিউয়াস। যেই সমস্ত পয়েন্টে পোটেনশিয়াল সেই সমস্ত পয়েন্টেও ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস হবে। কারণ ওয়েভ ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে এটা ফিজিক্যালি মিনিংলেস দাঁড়ায়। কারণ ধরো x equal to a তে ওয়েভ ফাংশন একটা পোটেনশিয়ালের একটা ডিসকন্টিনিউটি আছে, এটা x equal to a তে। ওই বিন্দুতে ওয়েভ ফাংশন যদি কন্টিনিউয়াস না হয়, কন্টিনিউয়াস যদি ওয়েভ ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে একটা ফিজিক্যালি ইট উইল বি ফিজিক্যালি মিনিংলেস। কেন? কারণ সাই এর একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। সাই এর মড স্কয়ার করে কি হয়? সাই এর মড স্কয়ার করে পজিশন প্রবাবিলিটি ডেনসিটি পাই। তাহলে যে কোনো বিন্দুতে সেই যেই বিন্দুতে পোটেনশিয়ালটা ডিসকন্টিনিউয়াস ওরকম একটা বিন্দুতে যদি ওয়েভ ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে সেই বিন্দুতে পজিশন প্রবাবিলিটি ডেনসিটি কত? কারণ সেই বিন্দুতে সাই তো দুইটা মান, একদিক থেকে লিমিট নিলে সাইর এক মান, অন্য দিক থেকে লিমিট নিলে ওই বিন্দুতে সাইর অন্য মান। সাইর যদি মান ভিন্ন হয় একই বিন্দুতে তাহলে একই বিন্দুতে পজিশন প্রবাবিলিটি ডেনসিটির মান ভিন্ন ভিন্ন। কিন্তু পজিশন প্রবাবিলিটি ডেনসিটি একটা মেজারেবল কোয়ান্টিটি, একটা মেজারেবল কোয়ান্টিটির মান দুই রকম হবে একই বিন্দুতে, সেটা তো সম্ভব না। ফলে আমি ধরে নেব যে আমার ওয়েভ ফাংশন ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার। পোটেনশিয়ালের কন্টিনিউটি, পোটেনশিয়ালটা কন্টিনিউয়াস ফাংশন নাও হতে পারে। পোটেনশিয়াল ক্যান বি এ ডিসকন্টিনিউয়াস ফাংশন, এবং সেই ডিসকন্টিনিউটি ফাইনাইট হতে পারে, ইনফিনিট হতে পারে, নো ম্যাটার। ওয়েভ ফাংশন সব জায়গায় কন্টিনিউয়াস, ওয়েভ ফাংশনে কোনো ডিসকন্টিনিউটি নাই, পোটেনশিয়াল যাই হোক না কেন। ওকে,
wave function must be continuous at all points. Okay. কিন্তু ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ কি হবে? ডেরিভেটিভ তো ফাংশন অফ এক্স। ওয়েভ ফাংশন যদি ফাংশন অফ এক্স হয়, ওই ফাংশনটা একটা ডেরিভেটিভ যদি নাও, ডেরিভেটিভ নেওয়ার পরে একটা ফাংশন অফ এক্স দাঁড়াবে। ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ কেমন ধরনের ফাংশন? আচ্ছা, যেই সমস্ত জায়গায় পোটেনশিয়ালটা কন্টিনিউয়াস, সেই সমস্ত পয়েন্টে তো সবকিছু নর্মাল। সেই সমস্ত পয়েন্টে তো ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ যেটা, সেটা তো কন্টিনিউয়াস হতেই হবে। ওকে, আর আগে বলেছি, একটু আগে বললাম যে ওয়েভ ফাংশন তো কন্টিনিউয়াস তো বটেই, ওয়েভ ফাংশনের ডেরিভেটিভও কন্টিনিউয়াস। যে সমস্ত জায়গায় পোটেনশিয়াল কন্টিনিউয়াস, যেই সমস্ত জায়গায় পোটেনশিয়াল কন্টিনিউয়াস না, যেই সমস্ত বিন্দুতে পোটেনশিয়ালটা কন্টিনিউয়াস না, পোটেনশিয়ালটা ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউটি অফ দ্য পোটেনশিয়াল ফাইনাইট হতে পারে, ইনফিনিট হতে পারে, সেই সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউটি যাই হোক না কেন, সাই কন্টিনিউয়াস। কিন্তু সাই ড্যাশ, সাই প্রাইম, ওয়েভ ফাংশনের ডেরিভেটিভ কন্টিনিউয়াস কিনা? আমার উত্তর হচ্ছে, যেটা আমি একটু পরে প্রমাণ করব, যদি যেই সমস্ত পয়েন্টে পোটেনশিয়ালের ডিসকন্টিনিউটি ফাইনাইট, সেই সমস্ত পয়েন্টে সাই প্রাইম, প্রাইম মানে ডেরিভেটিভ, সাই প্রাইমও কন্টিনিউয়াস সাই এর মতো। সাই তো কন্টিনিউয়াস বটেই, সাই প্রাইমও কন্টিনিউয়াস হবে যদি পোটেনশিয়াল কন্টিনিউটি ফাইনাইট হয়। আর যে সমস্ত পয়েন্টে পোটেনশিয়ালের ডিসকন্টিনিউটি ইনফিনিটি, সেই সমস্ত পয়েন্টে প্রাইম ডিসকন্টিনিউয়াস। কেন? এটা প্রমাণ করব আমি। বুঝতে পারছো ব্যাপারটা কি হলো? তুমি ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তার মানে এখন আবার পরে এখানে এই প্যারাটা বলি, no matter whether the discontinuity of the potential is finite or infinite, psi of x is always continuous at the discontinuities of the potential. এখানে however কথাটা দেওয়া উচিত হয়নি। however কথাটা একবারে প্রযোজ্য না এখানে, however কথা বাদ দাও। তুমি এটা বলতে পারো নেক্সট, পরবর্তীতে নেক্সট মানে এখন চিন্তা করি সাই প্রাইম, the derivative of কি বলে এখানে বলতে পারো however কেটে দিয়ে বলো, the derivative of psi would be continuous if the discontinuity in the potential is finite. If the discontinuity in the potential is infinite, then psi prime would be discontinuous. এটা একটু পরে প্রমাণ করছি। psi কিন্তু সবসময় কন্টিনিউয়াস, এখানে however কথাটা ঠিক প্রযোজ্য হয়নি। আমি এটা প্রমাণ করছি। টু শো দিস, প্রমাণ শুরু করলাম। Consider the discontinuity of the squirrel potential at x equal to a. এখানে হঠাৎ করবে এটা ডিসকন্টিনিউ ফাইন, এখানে ডিসকন্টিনিউ ফাইন, এদিকে একটা আছে। এই দেখো, এই বিন্দুতে সাই প্রাইম কন্টিনিউয়াস কিনা দেখা যাক। সাই তো কন্টিনিউয়াস ধরে নিচ্ছি, ওটা ফিজিক্যাল আর্গুমেন্ট থেকে ধরেছি সাই কন্টিনিউয়াস। তার মানে শ্রোডিঙ্গার ইকুয়েশনের কিছু সলিউশন থাকবে, যে সমস্ত সলিউশনে সাইটা কন্টিনিউয়াস না, সেই সমস্ত সলিউশন বাদ দেব। শুধুমাত্র যে সমস্ত সলিউশনে সাইটা কন্টিনিউয়াস সেগুলোই গ্রহণ করব। সাই এটা ফিজিক্যাল রিকোয়ারমেন্ট। আর সাই প্রাইম যে কন্টিনিউয়াস হবে when the discontinuity is finite, এটা একটা ম্যাথমেটিক্যাল রিকোয়ারমেন্ট। এটা দেখাচ্ছি। Consider the discontinuity of the squirrel potential at x equal to a. It's a finite discontinuity, potential. Let us integrate the Schrodinger equation from a minus epsilon to a plus epsilon, where epsilon is an infinitesimal quantity which tends to zero, a positive quantity which tends to zero. তার মানে এর সামান্য বাম পাশ থেকে শুরু করে এর সামান্য ডান পাশ পর্যন্ত ইন্টিগ্রেট করব Schrodinger ইকুয়েশনকে।
এ মাইনাস এপসাইলন থেকে এ প্লাস এপসাইলন করব। এপসাইলন একটা ক্ষুদ্র সংখ্যা, ক্ষুদ্র পজিটিভ সংখ্যা, আর এপসাইলন টেন্স টু 0। কথার কথা হিসাবে আমি বলি এর সামান্য বাঁ পাশ থেকে শুরু করে এর সামান্য ডান পাশ পর্যন্ত ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেট করবো শ্রোডিঙ্গার ইকুয়েশন। এই সামান্য কথাটার মানে হচ্ছে এপসাইলন টেন্স টু 0, ম্যাথমেটিক্যাল মানে হচ্ছে এপসাইলন টেন্স টু 0, ইনফিনিটেসিমাল দূরত্ব, সামান্য মানে ইনফিনিটেসিমাল। আচ্ছা, শ্রোডিঙ্গার ইকুয়েশনটা ইন্টিগ্রেট করে দেখো না কি হয়। এখন শ্রোডিঙ্গার ইকুয়েশনকে এভাবে লেখা যাবে, এইচ সাই ইকুয়াল টু ই সাই ইকুয়েশন এভাবে লেখা যাবে না? এভাবে লেখা যাবে। এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, এভাবে যে লেখা যাবে তোমাদের মুখস্থ রাখতে হবে। এইচ সাই ইকুয়াল টু ই সাই, এইচ সাই, এইচ গেট সাই ইকুয়াল টু ই। এটা হচ্ছে আইগেন ভ্যালু ইকুয়েশন ফর হ্যামিল্টনিয়ান। এটাকে অনেকে বলে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। সেটাকে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে লেখো ফর এ সিঙ্গেল পার্টিকেল। আমাদের একটা পার্টিকেল আছে, সিঙ্গেল পার্টিকেলের জন্য কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে অনেকে বলে কোঅর্ডিনেট স্পেসে লেখো। ওরা স্পেস এবং রিপ্রেজেন্টেশন একই অর্থে করে। কোঅর্ডিনেট স্পেস, মোমেন্টাম স্পেস। আবার তুমি বলে হিলবার্ট স্পেস, তাহলে কি তিনটা স্টেট আছে, স্পেস আছে কিনা? না, স্পেস একটাই, হিলবার্ট স্পেস, ম্যাথমেটিক্যাল স্পেস। হিলবার্ট স্পেস একটা বেসিস নিচ্ছি, কোঅর্ডিনেট বেসিস। ওটাকে স্পেস বলবো না, কোঅর্ডিনেট বেসিসকে বলবো রিপ্রেজেন্টেশন, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। শুদ্ধ কথা, শুদ্ধ লোকে সবসময় কথা বলে না, অশুদ্ধ কথা অনেক সময় চালু হয়ে যায়। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন সিঙ্গেল পার্টিকেল এইচটা যদি লেখো মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m, ওয়ান ডাইমেনশন তো, তাহলে d2 psi dx স্কোয়ার, এই হ্যামিল্টনিয়ান লিখলে, আর কেট সাইড জন্য ওয়েভ ফাংশন psi of x প্লাস v of x equal to e psi of x। এটাকে তাহলে লেখো এইভাবে d2 psi of x x স্কোয়ার, এটাকে ডান পাশে নিয়ে যাও, equal to 2m v of x minus e। এই তো এরকম ইকুয়েশন, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে, একবারে এই স্টেপ না লিখে এই স্টেপে চলে আসতে হবে। ওকে, এখানে যদি মাইনাস সাইন দিতে চাও ই মাইনাস বি এক্স ওভাবে লিখবে, মাইনাস সাইন দিতে থাকে। ওকে, আমি একটা মাইনাস সাইন দিয়েছি আর ইটা আগে লিখেছি, ঠিক আছে। এইটাকে ইন্টিগ্রেট করো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি থাকছে? এটা তো ইফ সাইজ এ ফাংশন অফ এক্স, দুইবার ডেরিভেটিভ করার পরে যেটা থাকবে সেটাও ফাংশন অফ এক্স। সেই ফাংশন অফ এক্স গুণ ডিএক্স ইন্টিগ্রেট ফ্রম এ মাইনাস এপসাইলন টু এ প্লাস এপসাইলন। আর মাইনাস 2m বাই স্কয়ার স্কয়ার 2m e বাই স্কয়ার স্কয়ার, এখানে সাই অফ এক্স লিখতে হবে, এখানে সাই অফ এক্স লিখতে, এটা কারেকশন করে নাও, এখানে সাই অফ এক্স আছে। ওকে, তাহলে এখানে হবে এটা প্রথমটা 2m e বাই স্কয়ার স্কয়ার বাইরে গেল, আর এখানে আছে সাই অফ এক্স ডিএক্স from a minus epsilon to a plus epsilon। তারপর থাকলে এই দ্বিতীয় টার্মটা এখানে মাইনাস মাইনাস প্লাস 2m বাই স্কয়ার স্কয়ার v of x psi of x dx integrated from a minus epsilon to a plus epsilon। ইন্টিগ্রেশন করলাম, এখন রেজাল্টটা লিখি নাই। Note that psi of x is continuous at x equal to a। তার মানে x equal to a তে যদি ডান দিক থেকে psi এর লিমিট নাও আর ডান দিক থেকে লিমিট নাও, একই লিমিট। ওকে, psi of x is continuous at a, এটা ফিজিক্যাল রিকোয়ারমেন্ট, and v of x is discontinuous at a। এখানে এটা মিস্টেক, লেখার সময় মিস্টেক হয়েছে, এরর। এটা
ঠিক করে নেব তোমরা, এটা কিন্তু উল্টা লেখা হয়ে গেছে। এটাতে v of x is discontinuous, এই তো এটা তো v of x discontinuous, কিন্তু ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস। বাঁ দিক থেকে লিমিট করে এতে আসো, ডান দিক থেকে লিমিট করে এতে আসো, ওয়েভ ফাংশনের মান একই পেতে হবে। ওয়েভ ফাংশন ইজ কন্টিনিউয়াস। ওকে, now noting that psi of x is continuous at x equal to a and v of x is discontinuous at x equal to a, এটা discontinuous, we can write the above equation as, ঠিক আছে, এটা কি হবে? লেফট হ্যান্ড সাইড তো এটা, সাই প্রাইম মানে হচ্ছে সাই এর ফার্স্ট ডেরিভেটিভ, আর এখানে হচ্ছে সাই এর সেকেন্ড ডেরিভেটিভকে ইয়ে করছো। সাই এর সেকেন্ড ডেরিভেটিভের কে যদি ইন্টিগ্রেট করো উইথ রেসপেক্ট টু এক্স, কি পাবে? সাই এর ফার্স্ট ডেরিভেটিভ পাবে, কারণ সাই এর ফার্স্ট ডেরিভেটিভকে আবার ডেরিভেটিভ করলে সেকেন্ড ডেরিভেটিভ হয়। সেকেন্ড ডেরিভেটিভকে যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো, তুমি কি পাবে? সাই এর ফার্স্ট ডেরিভেটিভ, সাই প্রাইম পাবে। সাই প্রাইম ইজ দ্য ফাংশন অফ এক্স। সেই ফাংশনের মান at a plus epsilon বিয়োগ সাই প্রাইমের মান at a minus epsilon, এটা তো লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাই প্রাইমের মান at x equal to a plus epsilon, সাই প্রাইমের মান at x equal to a minus epsilon, এটা বুঝতে হবে। epsilon tends to 0, psi prime এর মান at x equal to a plus epsilon when epsilon tends to 0, এটা কি? এটা কি তাহলে? This is the right limit of psi prime at x equal to a, ডান দিক থেকে psi prime এর মান যদি ডান দিক থেকে x টাকে যদি আস্তে আস্তে a এর ডান পাশ থেকে এই সমস্ত জায়গা থেকে এর চাইতে বেশি x, এই জায়গায় x এর মান এর চাইতে বেশি, এর ডান পাশে সাই প্রাইমের একটা মান আছে। এখন এক্সটা আরো কমাও কমাও কমাও, এক্সটা এর কাছাকাছি আনো, এক্সটা হচ্ছে a প্লাস এপসাইলন, এপসাইলন টেন্ডস টু 0, এটা কি বলবো? এটাকে বলবো রাইট লিমিট অফ সাই প্রাইম এট এ। ডান দিক থেকে সাই প্রাইমের মান এতে আসলে, ডান দিক থেকে এতে আসলে সাই প্রাইমের মান কি দাঁড়ায়? সেটা হচ্ছে রাইট লিমিট অফ সাই প্রাইম এট, এইটা psi prime at x equal to a plus epsilon, epsilon tends to 0. So this is the right limit of psi prime at x equal to a. বিয়োগ value of psi prime x equal to a এর সামান্য বাম পাশে, এই সামান্যটা আবার tends to 0. So এখানে মানটা কি? It's the left limit of psi prime at x equal to a. Left limit আর right limit সমান যদি হয়, এটা যদি 0 হয় তাহলে বলবো সাই প্রাইম কন্টিনিউয়াস, এটা যদি 0 না হয় তাহলে বলবো সাই প্রাইম ইজ ডিসকন্টিনিউয়াস। আমি দেখতে চাচ্ছি রাইট হ্যান্ড সাইড 0 হয় কিনা। রাইট হ্যান্ড সাইড যা হবে সেটার উপর ডিপেন্ড করবে সাই প্রাইম কন্টিনিউয়াস কি ডিসকন্টিনিউয়াস। রাইট হ্যান্ড সাইড যদি 0 হয় তাহলে সাই প্রাইম কন্টিনিউয়াস, রাইট হ্যান্ড সাইড যদি 0 না হয় তাহলে সাই প্রাইম ডিসকন্টিনিউয়াস। এখন রাইট হ্যান্ড সাইডকে দেখো। সো লেফট হ্যান্ড সাইডটা দাঁড়াচ্ছে right limit of psi prime at a বিয়োগ left limit of psi prime at a। দুই দিক থেকে লিমিট করছি, দুই দিক থেকে লিমিট করে দুটো লিমিট সমান কি না সেটা দেখব। তাহলে ডান দিকের ইন্টিগ্রেশনটা করতে হবে, এটা ইন্টিগ্রেশন করতে, সাইটা কন্টিনিউয়াস, এই ইন্টিগ্রেশন কত হবে বলো দেখি। আমি তো equal to minus epsilon থেকে equal to plus epsilon যাচ্ছি, এই জায়গাটুকু ইন্টিগ্রেশন রিজিয়ন তো অতি ক্ষুদ্র। ইন্টিগ্রেশনের বাম পাশ থেকে যেখানে থেকে ইন্টিগ্রেশন শুরু করেছি a minus a epsilon থেকে যেখানে শেষ করেছি a plus epsilon, এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব কতটুকু? twice epsilon, and if epsilon tends to 0 তাহলে দূরত্ব tends to 0, সাইটা কন্টিনিউয়াস, তাহলে ওই দূরত্বের মধ্যে সাইয়ের মান কনস্ট্যান্ট, তাহলে সাইয়ের মান at x equal to a সেই মানে কনস্ট্যান্ট, কারণ epsilon tends to 0, এই epsilon tends to 0, যেহেতু epsilon tends to 0, psi is a constant within the integration region, তাহলে সাইয়ের মান কত? সাইয়ের মান হবে
the value of psi at x equal to a মধ্যবিন্দুতে তো psi of a বাইরে নিয়ে আসো psi of a আর থাকছে কি dx a minus epsilon to a plus epsilon ওটা কত ওটা twice epsilon so এই ইন্টিগ্রেশন মান হচ্ছে twice epsilon গুণ psi of a তাহলে 2m minus 2m e h cut square minus 2m e h cut square উঠে নাই minus 2m e h cut square আর এই ইন্টিগ্রেশনের মান হচ্ছে psi of a গুণ 2 epsilon epsilon tends to 0 এটা 0 প্রথম টার্মটা 0 দ্বিতীয় টার্মটা দেখো 2m by h cut square আছে এইখানে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে a minus epsilon থেকে a plus epsilon এটাকে দুই ভাগে ভাগ করে ফেলো a minus epsilon থেকে a থেকে a plus epsilon দুই ভাগে ভাগ করলাম কেন এর এক পাশে v এর একরকম মান এর অন্য পাশে v এর একরকম মান কারণ x এ তো v এর ডিসকন্টিনিউটি আছে x এর সামান্য বাই v এর যা মান x এর সামান্য ডানে v এর তা মান না যদিও তাদের মধ্যে দূরত্ব অতি কম সামান্য বাঁ পাশ এর সামান্য বাঁ পাশ থেকে শুরু করে এর সামান্য ডান পাশ এদের মধ্যে দূরত্ব টেন্স টু 0 কিন্তু ওই পয়েন্টে তো ডিসকন্টিনিউটি আছে এপসাইলন টেন্স টু 0 হলো v এর মান কিন্তু 0 নয় v এর মান ভিন্ন ভিন্ন অতি সামান্য বাঁ পাশে এর v এর একরকম মান অতি সামান্য ডান পাশে v এর আরেকরকম মান যেহেতু v এর ডিসকন্টিনিউটি আছে v যদি কন্টিনিউয়াস হতো তাহলে বলতাম একই মান সে মানটা হচ্ছে v এর মান যা at x equal to a কোনো মান নাই at x equal to a কোন মান নিচের মানটার মান না উপরের মান v has no value at x equal to a v is discontinuous at x equal to a সুতরাং এই ইন্টিগ্রেশনটাকে আমি দুই ভাগে ভাগ করব a minus a থেকে a পর্যন্ত আবার a থেকে a plus epsilon পর্যন্ত তো করো psi of a তো কন্টিনিউয়াস এই ইন্টিগ্রেশনের মধ্যে psi এর মানটা কনস্ট্যান্ট যেহেতু ইন্টিগ্রেশনের লিমিট অতি ক্ষুদ্র সেই কনস্ট্যান্ট মানটা হচ্ছে psi of a সেটা আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো তাহলে 2m by h cut square psi of a এটা বাইরে আসলো আর দেখো a minus epsilon থেকে a পর্যন্ত ইন্টিগ্রেশন কার v of x dx এটা কত হবে v এর মান at x equal to minus a times epsilon আর a to a plus epsilon v এর মান x এর a plus epsilon times epsilon দুই থেকে দুই রকম মান তো এটা হচ্ছে v এর লিমিট v এর লেফট লিমিট টাইমস epsilon v এর রাইট লিমিট টাইমস epsilon a minus epsilon to a ইন্টিগ্রেশন করছি a minus epsilon to a v of x dx তার মানে v এর লেফট লিমিট at a times epsilon twice epsilon না তারপরে a to a plus epsilon করছি তাহলে v এর ওখানে v টা কনস্ট্যান্ট ওখানে v টা কনস্ট্যান্ট ভিন্ন মানে কনস্ট্যান্ট ভিন্ন মানটা কি v এর রাইট লিমিট at x equal to a টাইমস ইন্টিগ্রেশনের দূরত্ব a to a plus epsilon times epsilon এই দুটো মান সমান না এই দুটো মান যদি সমান হতো তাহলে প্রতিটাই যদি v equal to x equal to a হতো তাহলে v of x equal to a কমন নিয়ে এখানে twice epsilon হতো এটার মতো হতো যেহেতু v discontinuous সেহেতু লেফটে একরকম ইন্টিগ্রেশন লেফট লিমিট অফ v টাইমস epsilon প্লাস রাইট লিমিট অফ v এটা লেফট লিমিট অফ v টাইমস epsilon রাইট লিমিট অফ v টাইমস epsilon এইভাবে লেখা হলো এটা শূন্য তার এটা কত এটা অন্যভাবে লিখছি আর epsilon টেন্স টু 0 2m by h cut square psi of a লিমিট epsilon টেন্স টু 0 এখানে লেখা হয়নি এখানেও ছিল এখানে শুধু আমাকে মনে করিয়ে দিলাম যে epsilon টেন্স টু 0 epsilon এটা হচ্ছে v রাইট লিমিট অফ v at x equal to a ডান দিক থেকে লিমিট at x equal to a যোগ লেফট লিমিট অফ v at x equal to a x equal to a তে লেফট লিমিট
দুটা লিমিট সমান হলে কিন্তু কন্টিনিউয়াস হতো, এটা কন্টিনিউয়াস না। নাও if the discontinuity of the potential is finite, মানে এটাও ফাইনাইট এটাও ফাইনাইট, দুটোই ফাইনাইট। অবশ্য আমার এখানে একটা জিরোটা ইম্পর্টেন্ট কথা না, ফাইনাইট, এটাও ফাইনাইট। যদি পোটেনশিয়ালের ডিসকন্টিনিউটি যদি ফাইনাইট হয়, potential discontinuity যদি ফাইনাইট হয়, ওকে, তাহলে if the discontinuity in the potential is finite, then both the right limit of v at a and left limit of v at a are finite, because finite মানে একটা থেকে আরেকটা বিয়োগ দিলে ফাইনাইট হতে হবে, কারণ দুটাই ফাইনাইট হতে হবে, রাইট? দুটাই ফাইনাইট হতে হবে, আর ফাইনাইট কিন্তু ডিফারেন্ট, ডিসকন্টিনিউটি আছে বলে ডিফারেন্ট। তাহলে এটা ফাইনাইট, এটা ফাইনাইট, এটাও ফাইনাইট যদি ডিসকন্টিনিউটি ফাইনাইট হয়। ফাইনাইট গুণ এপসাইলন, এপসাইলন টেন্ডস টু 0, পুরো জিনিস টেন্ডস টু 0। তার মানে সাই প্রাইমের রাইট লিমিট at x equal to a, সাই প্রাইমের লেফট লিমিট at x equal to a 0, তার মানে সাই প্রাইম কন্টিনিউয়াস। Therefore the right side of this equation goes to 0 as epsilon tends to 0. Finite discontinuity মানে এটা ফাইনাইট এটা ফাইনাইট, এই দুটো ডিফারেন্ট বলেই তো ডিসকন্টিনিউটি, কিন্তু তারা ফাইনাইট, কারণ ডিসকন্টিনিউটি ফাইনাইট। তো ফাইনাইট গুণ এপসাইলন টেন্ডস টু 0 because epsilon tends to 0। ফলে psi prime when x equal to a plus, এটা হচ্ছে psi prime at x equal to a plus minus psi prime at x equal to a minus 0, তার মানে psi prime x is continuous at x equal to a. However, if the discontinuity of the potential is infinite, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ইনফিনিটি হয়, অন্যটা ফাইনাইট, then the right side of equation 2 will not vanish. That is psi prime x রাইট সাইড যদি ভ্যানিশ না করে, এপসাইলন দিয়ে গুণ দেওয়ার পরেও যদিও এপসাইলন টেন্ডস টু 0, তারপরে এটা ভ্যানিশ 0 হচ্ছে না, কারণ এটা ইনফিনিটি। এরকম যদি হয় তাহলে সাই প্রাইম ডিসকন্টিনিউয়াস হবে। ওকে, এই ইন্টিগ্রেশন রাইট হ্যান্ড সাইড ভ্যানিশ করবে না। ভি এর ডিসকন্টিনিউটি যদি ইনফিনিটি হয়, রাইট হ্যান্ড সাইড ভ্যানিশ করবে না, ফলে সাই প্রাইম কন্টিনিউয়াস হবে না, সাই প্রাইম ডিসকন্টিনিউয়াস থেকে যাবে at x equal to a। ওকে, এটা আমার লাগবে। ওকে, এটা কিন্তু একটু সাটেলিটিটা খেয়াল করবে। নেক্সট ক্লাসে আমি প্যারিটি কি আলোচনা করব। প্যারিটি আগে আলোচনা করেছি, আবার আলোচনা করব, কতবার যে আলোচনা করব ঠিক নাই। আমি আলোচনা করব, তোমরা ভুলবে, আলোচনা করব ভুলবে, আলোচনা করব ভুলে যাবে। এটা করলে রিটেইন করতে হবে, ভোলা চলবে না, মনে রাখতে হবে। মনে রাখার জন্য চিন্তা ভাবনা করতে, কিভাবে খাটতে হবে, মনে রাখার জন্য প্র্যাকটিস করতে হবে। ওকে, প্যারিটি করব, তারপরে আমি এগুলো জেনারেল আলোচনা করছি। এই সমস্ত জেনারেল আলোচনা করার পরে তারপরে আমি ফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের জন্য, এই পোটেনশিয়াল ওয়েলের জন্য আমার আমি বাউন্ড স্টেট দেখব, বাউন্ড স্টেটের এনার্জি কি কি হতে পারে এবং করসপন্ডিং ওয়েভ ফাংশন কি হবে সেটা দেখব। বাউন্ড স্টেট যদি হয়, কটা বাউন্ড স্টেট আছে সেটাও পর্যালোচনা, সেটাও চিন্তা ভাবনা করব। ওটা সলিউশন আমি করব আমার জেনারেল আলোচনার শেষে, আগে প্যারিটি আলোচনা করে নিতে হবে। ওকে, এটা বেশ লম্বা আছে কিন্তু ইন্টারেস্টিং, এটা খুব কাজে লাগবে তোমার, এই জিনিসটা অনেক কাজে লাগবে। ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল, এই টপিকটা কিন্তু বেশ বড়। ওয়ান ডাইমেনশনাল প্রবলেম আমি করছি, এটা কিন্তু অনেক বড় জিনিস, আরো 3টা ক্লাস তো মিনিমাম লাগবেই। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে, আজকের মতো এখানে শেষ করছি, 1টা বেজে গেছে। পরবর্তী ক্লাস হচ্ছে আজকে রবিবার, সোম, মঙ্গলবারে।